আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমি আগের দিন যারা আমার ক্লাসটা করছিলেন, তো আমি প্রত্যেককে একটা ছবি আঁকার শুরুতে একটা প্রাথমিক ধারণাটা আমি সবাইকে দিয়ে রাখছিলাম, তাই না? যে আমরা ছবিটা আঁকার সময় আমি কিন্তু একদম শুরু থেকে, আমি একদম জিরো থেকে দেখাই। মনে করেন যারা হয়তো জানে, যারা ড্রয়িং সম্পর্কে জানে তাদের কাছে হয়তো একটু বিরক্তি লাগতে পারে, যে এগুলো তো আমাদের জানা জিনিস, কিন্তু কেন আমি সেগুলো দেখাচ্ছি, তাই না? কিন্তু আমার কাছে হচ্ছে যারা জানে, কিন্তু আবার যারা জানে না, তার মানে একেবারেই নতুন ছবি আঁকার বিষয়টাতে, যারা একেবারেই নতুন, আমি তাদেরকে, তাদের বিষয়টা মাথায় রেখে একদম জিরো থেকে, একদম প্রাথমিক পর্যায় থেকেই কিন্তু আমি সবকিছু দেখানোটার চেষ্টা আসলে সবসময় করি। আর এবারও সেটা করছি। তো আমি যেটা বলতে চাই, আমাদের প্রথমত আমি পেন্সিলটা ধরাটা নিয়ে, যদি আমরা পেন্সিল যদি ঠিকভাবে ধরতে পারি তাহলে আমরা দাগগুলা কিভাবে দিব এটা ব্যালেন্স করতে পারি। আবারও বলছি যে আমরা হাতের কবজিটার থেকে নাড়াই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ড্রয়িংটা শুরু করব, তাই না? হ্যাঁ, আর আমরা যারা জয়েন্ট হবো আমরা আমাদের ভিডিওটা অফ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে আমরা প্রথমত আমরা আগে দেখব আমরা পেন্সিলটা ঠিক মতো ধরতে পারছি কিনা। দ্বিতীয়ত আমরা পেন্সিলের দাগটা কিভাবে দিব। এখন এটা ওই যে বললাম, যারা আমরা আগে ক্লাস করেছেন তারা জানেন, আর যারা করেননি তাদের জন্য আহ একবার বলে নিচ্ছি যে আমরা এই জন্য বলছি পেন্সিল কোথায় ধরবো। অ্যাট ফার্স্ট আবারও বলছি, আমরা কলমটা যেখানে ধরি পেন্সিলটা ধরবো তার থেকে একটা স্টেপ উপরে, ঠিক আছে? কারণ আমাদের পেন্সিলের দাগটা সর্বপ্রথম শিখতে হবে কতটা স্মুথ ভাবে দিতে পারি। যেরকম মনে করেন আমরা একটু এই প্র্যাকটিসটা করতে পারি যে নিজেদের হাতে, ওকে, যে নিজেদের হাতে পেন্সিল দিয়ে দাগ দিবেন কিন্তু ব্যথা লাগবে না। যে জোরে যে প্রেসারটা দিই ওই ব্যথাটা ফিল করব না। আমরা প্র্যাকটিসটা কিন্তু নিজেদের হাতেই করতে পারি, কাগজ ছাড়া। পেন্সিল ধরবো, হাতে দাগ দিব, এবার হাতে ব্যথা লাগবে না। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পেন্সিলের দাগ দেওয়াকে প্র্যাকটিস করতে পারি। আর সর্বপ্রথম হচ্ছে পেন্সিল কোথায় ধরবো বলেছি, তারপরে দাগটা কিভাবে ধরবো সেটা বলেছি। আর একটা জিনিস যেটা বলেছি যে তিনটা জিনিস যে আঁকতে পারবে কোনো মাধ্যম ছাড়া, সেটা হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। এই তিনটা জিনিস যে কোনো মাধ্যম ছাড়া আঁকতে পারবে সে ড্রয়িং এর সবকিছুই আঁকতে পারবে। এখন মনে হইতে পারে কিছুই তো তাহলে আর শেখার দরকার নেই, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, এই তিনটা জিনিস আঁকলেই যদি আমার ফুল সিলেবাস কমপ্লিট হয় তো আমার জন্য এনাফ। হ্যাঁ, এখন এই তিনটে জিনিস আঁকতে পারলে আমি এটা বলা হয় সে যে কোনো কিছু আঁকতে পারবে। আঁকতে পারবে তার কারণটা হচ্ছে, যখন আমরা কোনো কিছুর দিকে তাকাবো আমরা দেখতে পাবো, মনে করেন এর মধ্যে বৃত্তাকার কিছু আছে কিনা, চতুর্ভুজের মতো কিছু আছে কিনা, ত্রিভুজের মতো কিছু আছে কিনা। এই জিনিসগুলা, এই জিনিসগুলো আমরা নোটিস করতে পারবো, তাই না? তো দেন যখন আমি খুঁজে পাবো এটার মধ্যে কি কি আছে, দেন কিন্তু ছবি আঁকাটা ভালো হবে। ভালো বলতে না, ছবি আঁকাটা সঠিক হবে। আর সৌন্দর্যটা হচ্ছে, সৌন্দর্যের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হাতের লাইনের পরে নির্ভর করবে। মনে করেন আপনি ত্রিভুজ জানেন কিন্তু ত্রিভুজটা যদি আপনার বক্ররেখার মতো হয়ে যায় দেন তো সেটা হচ্ছে না। আর হচ্ছে নিখুঁত ভাবে করার আমাদের স্কেচ, শেডিং, এইগুলো আমাদের আনতে হবে। স্কেচেরটা যদি আমরা পারি সেক্ষেত্রে আমরা কালারের ক্ষেত্রেও পারবো, কালার কমিউনিকেশন, স্কেচ, হ্যাঁ এগুলো যেরকম আমাদের কিছু লাইন সম্পর্কে জানতে জানতে হয়। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে আগের দিনকে আমি করিয়েছিলাম, হুম, মেবি আমি করিয়েছিলাম, হ্যাঁ, তারপরও আমি একবার একটু নর্মাল যেরকম হচ্ছে আমাদের। ওয়ান সেকেন্ড। যেমন দেখেন আমি আগের দিন বলেছিলাম আমাদের মোট তিনটা লাইন কিন্তু প্রয়োজন হয়, হ্যাঁ। একটা হচ্ছে
এই যে বাঁকা দাগ দিই না, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন, তাই না? ঠিক আছে, যেটা হচ্ছে এই যে বাঁকা বাঁকা দাগ দিচ্ছি, এটা হচ্ছে ডায়াগোনাল লাইন। এবার মনে করেন হচ্ছে আমাদের হরিজন্টাল, আরেকটা হচ্ছে হরিজন্টাল লাইন, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে, এই যে মনে করেন যে সোজা দাগ দিচ্ছি, এইটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর যেটা এইটা যাচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল লাইন। ডায়াগোনাল লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন। ঠিক আছে, তারপরে মনে করেন এই যে আমরা যে এইটা দিই না, এই যে আমরা এই যে এটা তো আমরা সবাই জানি জিগজ্যাগ, তাই না? যে এই যে আমরা এটাকে বলা হয় জিগজ্যাগ। তা আমাদের বেশি প্রয়োজন হয় এইটা, এইটা, এইটা। ঠিক আছে, আর একটা হচ্ছে মনে করেন হচ্ছে ওয়েভি। হ্যাঁ, এখন মনে করেন ওয়েভিটা হচ্ছে এই যে আমরা যেরকম এই যে ঢেউ খেলানো যেটা দিচ্ছি, যেটাকে আমরা বক্ররেখা বলি, তাই না? আমাদের এইগুলো জানা দরকার। ওয়েভি, এখন মনে করেন কিছু কিছু জিনিস এই যে এটাকে বলা হয় ডট, ডটেড, তাই না? আবার ধরেন এই যে এটা কার্ভ, তাই না? আমাদের এইগুলা রাখলে, আমাদের এই কিছু কিছু লাইন জানা থাকলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট, তাই না? আমাদের এই লাইন গুলা কিন্তু টোটালি রাখছে, তাই না? এই যে আমাদের ডট ডট গুলা কিছু কিছু, এটা আমাদের খুবই কম লাগে, আমাদের মোটামুটি আঁকতে এটা খুবই কম লাগে। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এইটা, 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 এই তিনটা লাইন আমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে এইটা, তাই না? তাহলে আমাদের ডায়াগোনাল লাইন, ডায়াগোনাল লাইন, ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, আর ওবি লাইন, এই যে আমাদের এইগুলা সবথেকে বেশি কাজে লাগছে, তাই না? আর তারপরে বাকি থাকছে জিগজ্যাগ, ডটেড, আর হচ্ছে কার্ভ, তাই না? তারপরে এইগুলা আমাদের এই কয়টা লাইন ব্যবহার করলেই আমরা ড্রয়িং শিখতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু আগের দিন ক্লাসে এগুলো পড়িয়েছি। এখন যদি বলেন প্র্যাকটিসটা কিভাবে করব, সারা খাতা ভরে ভরে কি দাগ দিব? প্র্যাকটিসটা এভাবে করব? এভাবে নাও করতে পারি। প্র্যাকটিসে সর্বপ্রথমে আমরা এটা করতে পারি, সর্বপ্রথম ধরেন এই যে ডায়াগোনাল, ডায়াগোনাল লাইনের কাজটা যদি করতে চাই, মনে করেন এই যে এটা দিলাম না, এইভাবে একই দাগের উপর থেকে বারবার দিবেন। ঠিক আছে, একই দাগের উপর থেকে, একই দাগের উপর থেকে এইভাবে বারবার দিবেন, কমপক্ষে 50, ঊর্ধ্বে 100 বার। এখন প্রশ্ন, এতবার যখন একই দাগের পর থেকে দাগ দিব, তখন কি মনে হচ্ছে যে আমার পেজ ছিঁড়ে যাবে? তাই না? মনে হচ্ছে না একই দাগের পর থেকে বারবার দাগ দিতে পেজ তো ছিঁড়বে না? পেজ ছিঁড়বে না। ওই যে আমি শুরুতে বলেছি খুব স্মুথলি দাগ দিব, বলেছি না শুরুতে? ঠিক তেমনই, যে এতটাই স্মুথলি দাগ দিব যে নিজের হাতে দাগ দিব ব্যথা পাবো না। ঠিক আছে, কারণ আমাদের পেন্সিলের আগাটা খুব নিখুঁত ভাবে সুচালো ভাবে চিকন থাকে না, তো আমি যদি প্রেসার দিই হাত কেটেও যেতে পারে না। ঠিক আছে, তো সেই জন্য খুব স্মুথ ভাবে দাগ দিব। যা মনে করেন আমি খাতায় ছোঁয়াচ্ছি, প্রথমে এটা করতে পারি, তারপরে কি করব? একটা ঘর করে দিবেন। তারপরে হচ্ছে এইভাবে পুরো ঘরটা কভার করবেন, এভাবে, এভাবে পুরো ঘর কভার করে চলে আসতে হবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস গুলা করবো। ঠিক প্রতি চাই, যেমন এটা, ঠিক এইটাও সেম ভাবে। ঠিক আছে, এইভাবে পুরোটা।
সেম ভাবে এটাও, এই দুইটা তিনটা হবে, এটা আমরা এই দাগগুলা সেম ভাবে এইভাবে একটা ঘরের মধ্যে আমরা প্র্যাকটিস করব। আরেকটা প্র্যাকটিস করব, এই যে এভাবে আসবো আবার এভাবে যাব, এভাবে আসবো এভাবে যাব। ঠিক আছে। আমরা কিছু কিছু জিনিস আমরা পার্ট পার্ট করে সব শিখবো, যেমন হচ্ছে আমরা কিছু ফল শিখবো, কিছু ফুল শিখবো, কিছু ভেজিটেবল শিখবো। এবার মনে করেন যে আমরা একটা দৃশ্য আঁকার জন্য, ঠিক আছে, আমি কখনোই শুরুতে একটা দৃশ্য আঁকবো না, প্লাস আপনাদেরকেও আঁকতে বলবো না। আমরা মনে করেন প্রথমে ঘর আঁকা শিখবো স্টেপ বাই স্টেপ, তারপর আমরা গাছ আঁকা শিখবো, তারপরে হচ্ছে আমরা নৌকা আঁকা শিখবো। এইভাবে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস শেখার পর তারপর কিন্তু আমরা একটা দৃশ্যে যাব। আমরা শুরুতেই এক ফার্স্ট যাব না, আমাদেরকে আগে জানতে হবে কাছের ঘর কেমন হয়, দূরের ঘরটা কেমন হয়, বা একটা কাছের গাছ দূরের গাছ, আমরা সবকিছু, কাছের নৌকা কেমন হয়, মাঝ নদীর নৌকা কেমন হয়, দূরের নৌকা কেমন হয়, এগুলো কিন্তু আগে জানতে হবে, তারপরে আমরা যে আঁকবো। এখন মনে করেন আমরা আমরা যদি একটা জিনিস বলি, এই যে আমি যে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের কথা বলেছিলাম, আমি একদম জিরো থেকে ঘর আগে দেখাচ্ছি, ঠিক আছে। মনে করে জিরো থেকে আমি বলেছিলাম আমরা একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। এই আমি বলেছি আমার ত্রিভুজ আঁকবে, আমার এবার এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই যে এখানে একটা চতুর্ভুজ হয়ে গেল না, বৃত্ত চতুর্ভুজ, তাই না? দেখেন আমাদের টোটালি এইগুলা দরকার হয় কিনা। এখানে ছোট ছোট করে চতুর্ভুজ, তাহলে একদম বাচ্চারা যেটা করে, আমরা কিন্তু চেষ্টা করবো একদম সেই শুরু থেকেই যাচ্ছি, তাই না? মনে করেন একদম বাচ্চারা এই ঘরটা করে, তারপরে মনে করেন যখন আমার একটা বাচ্চা এটা শিখে যায়, ঠিক আছে, তারপর এই এই যে তখন তারা করে, তারপরে কি জানেন, এইখান থেকে একটা জিনিস আবার বাজে, কিন্তু আমরা সেটা এখানে না করে এখানে রাখাই। মনে করেন এই যে একটা বড় দাগ, এই যে একটা ছোট দাগ, বুঝে গেছে। এখন মনে করেন এই জায়গাটা চাইলে এই যে বলেছিলাম না, এই যে ওয়েভ করে দিলাম আমরা, তাহলে এই যে আমি ফার্স্ট যে লাইন গুলো দেখিয়েছিলাম, যে কয়টা লাইন আমি দেখিয়েছি আমরা এর মধ্যে সেই লাইন গুলো পেয়েছি না, পেয়েছি কিন্তু। এখন দেখেন এই জিনিসটা, এইটা যদি এখানে এইটা না দিয়ে আমি আর ধরুন আরেকটু করি, এটা মনে করেন 2 নম্বরে ছিল, ঠিক আছে। এখানে আমি স্টেপ বাই স্টেপ টোটালি যাচ্ছি কিন্তু।
এখন দেখেন এই যে কার্ভ দেয়া শিখিয়েছি না, কার্ভ, দেখেন এই যে কার্ভের মতো দিয়ে দিলাম। এবার এখানে দিব জিগজ্যাগ। আমি কিন্তু যে লাইনগুলো শিখিয়েছি আমি কিন্তু শুধু সেই লাইনগুলোর জন্য এগুলো দেখাচ্ছি। এটা মনে হয় সনের ঘর হয় না, ওই যে বাচ্চারা যেগুলো ধরেন আমাদের করে, এই যে আমরা কিছু কার্ভের মতো দিচ্ছি, বুঝছি না? তো স্টেপ বাই স্টেপ, প্রথমে শুধু ত্রিভুজ দেখিয়েছিলাম, তারপরে এটা, তারপরে এটা। ওকে, এর পরের স্টেপে যে ঘরটা যাব, তবে যে ঘরগুলো আমরা বেশিরভাগ সময় আঁকি, ঠিক আছে, বেশি দৃশ্যমানে যে ঘরগুলো আমরা একে ব্যবহার করি, তো ওই ঘরটাতে যাওয়ার আগে ওই ঘরের একটা সহজ পদ্ধতি দেখাবো, কিন্তু সেই পদ্ধতিটা দিয়ে আমরা কখনো কোনো সিনারিতে আঁকতে যাব না। ওই সহজ পদ্ধতিটা শুধুমাত্র এই জন্য ব্যবহার করছি ওই ঘরটা কেমন সেটা বোঝানোর জন্য। যেমন আমরা এমনি কিন্তু এইভাবে সোজা করে না, ডাবলটা লিখি এইভাবে, এখন এই ডাবলটাকে উল্টো করে লিখবো, এম এর মতো উল্টো করে লিখবো এইটাকে, হ্যাঁ, যেমন এই যে, ঠিক আছে, এটা লেখার পর এই দাগটা এখান থেকে মিলিয়ে দেবো, এই দাগটাও মিলিয়ে দেবো, মুছে যাবে এই দাগটা। এই দাগটা বড় হবে, এই দাগটা ছোট হবে, যাতে এইভাবে আসে, আবার ঠিক এই দাগটাও ছোট হবে, এইভাবে যাবে। বোঝা গেছে? এখন এই ঘরটাকে শুধু বোঝালাম, আমরা এখন থেকে এমন ঘর আঁকবো, আমরা আগের প্রতিটা স্টেপ শেখা হয়ে গেছে, আগের প্রতিটা স্টেপ প্র্যাকটিসও হয়ে গেছে, ঠিক আছে, আমি কিন্তু বলছি শুরু থেকে এখানে আমি যেগুলো স্টেপ বাই স্টেপ করে এসেছি ঠিক সেইগুলা প্র্যাকটিসে রাখবেন। ওকে, আমাদের তাহলে এটার কাজ শেষ। আরেকটা জিনিস, যারা ক্লাস করছি লাইনে আছি কোনো প্রবলেম বুঝতে পারছি না অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ ক্লাসটা করছেন আমার সাথে কথা বলে, এই এই ক্লাসটা তো আপনারা আবার পরেও পেয়ে যেতে পারেন, 2 দিন পর 3 দিন পর ক্লাসটা পেতে পারেন, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারছেন না সেটা সলিউশনটা কিন্তু ওই টাইমে পাবেন না। আমি যখন এখন ক্লাস নিচ্ছি এখন আমার থেকে সলিউশন পাবেন, বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন। এখন ওই যে একদম প্রথমে বলেছিলাম না, লাইন অনেক সুন্দর সোজা হওয়া লাগবে, সেটাতে আসবো। ওকে, লাইন অনেক সুন্দর সোজা হওয়া লাগবে। এবার এই যে এই দাগটা যখন সোজা হয়ে যাবে, আমরা কিন্তু পড়াচ্ছি, 1 নাম্বার দাগটা ফার্স্ট পুরো সোজা হবে, যখন আমার দাগটা সোজা হয়ে যাবে তখন এপাশ থেকে যথেষ্ট ছড়িয়ে একটা দাগ দিব, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ছড়িয়ে একটা সুন্দর দাগ দিব। যখন এই পাশটা শেষ তখন এই পাশটা দিব, ঠিক আছে, তাহলে এটা 1 নাম্বার 2। আমি কিন্তু এটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ বোঝার জন্য, আমি কিন্তু এইভাবে আঁকবো না, আপনার কাজ হবে প্রথমে এই দাগটা দিবেন, দাগ যতক্ষণ সোজা না হবে চেষ্টা করবো দাগটা সোজা করার, যখন ঠিক হয়ে যাবে তারপরে এই দাগটা দিবেন, তারপরে এখানে এসে এই যে 1 নাম্বারে এটাই করা ছিল, 2 এসে এই দাগটা দিয়েছি, তাই না? আমি কিন্তু খুব ভেঙে ভেঙে কাজ দেখাই, আমার যতটুকু ধারণা আমি কাজ করানোর পরে কারোর সমস্যা থাকে না, কিন্তু তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি একবারের জায়গায় যতক্ষণ এখানে আছি আমি একবারের জায়গায় 10 বার কেন 20 বার বলতেও রাজি আছি।
তাহলে ক্লিয়ার? এইটুকু আজকে এখানে শেষ। এখন এইখানে আমার যতটা চওড়া, এই যতটা চওড়া না, ঠিক এতটা বড় দাগ এখানে নিবে। তাই বলে এই সমান না, কিন্তু এই এতটা বড় দাগ এখানে রাখতে হবে। বোঝা গেছে না? তারপরে কাজটা কি, এই দাগটা এসে এখান থেকে প্রথমে এঁকে নিয়েছি, আমি থেকে দেখাই, এটা গেছে 4 নাম্বারে। কমপ্লিট না? মাথা কমপ্লিট, ঠিক আছে। সম্পূর্ণ দেখা যাচ্ছে না তো ওকে, ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এই সাইডটা দেখা যাচ্ছে, যাচ্ছে না? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দেখা যাচ্ছে, বাদ বাকি আর দেখা যাচ্ছে না তো। 4 নাম্বার এই পর্যন্ত দেখা যাচ্ছে তো? 4 নাম্বার না ম্যাম, দেখা যাচ্ছে না। 4 নাম্বার দেখা যাচ্ছে না? না, 4 নাম্বার দেখা যাচ্ছে না। এটা কি আলোর জন্য দেখা যাচ্ছে না, নাকি আমার আমার হাতটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত? ক্যামেরায় সম্পূর্ণ ধরছে না। কেমনে হয়? দেখা তো যাচ্ছে, সমস্যা হচ্ছে আমি কি? তো দেখছি এই পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনার দেখা হাতের যাচ্ছে মানে মানে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আর কিন্তু বাদ এই বাকি পর্যন্ত হাতে করছি, তো এপাশে কিন্তু আর করি নাই, যার জন্য মুছে দিছি। দেখা যাচ্ছে না মানে মুছে দিছি, এপাশে যাই না আমি, এই পর্যন্ত আছি টোটালি। এই দাগ পর্যন্ত দেখা যাচ্ছে। না ম্যাম, জি ভালো তো ম্যাম। দেখতে পাচ্ছি না ওই পর্যন্ত, মানে 3 নাম্বারটা ক্লিয়ার আসতেছে। 4 নাম্বারে আপনার 2টা দাগ আসতেছে হালকা। ও, লাইটের জন্য এটা দেখা যাচ্ছে না, তাই তো? আলো পড়তেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আমি এখানে আবার 4 নাম্বারের দেখাচ্ছি, নিচে তাহলে একটু এবার লাইট বুঝে নেন। পড়ছে। 4 নাম্বারে যেটা আছে এখানে আবার দেখাচ্ছি, ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে? এই যে 2 নাম্বার এখানে 3 নাম্বার আবার ক্লিয়ার ভালো দেখা করে যাচ্ছে। দেখাচ্ছি, এটা 3 নাম্বারে এটা ছিল না? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, কিন্তু 1 নাম্বার এবং 4 নাম্বার সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। ওকে, আমি আবার দেখাচ্ছি। জি ম্যাম। এই যে এটা হচ্ছে 4 নাম্বারে, 3 নাম্বারে যেটা ছিল 3 নাম্বারটা কমপ্লিট, এই যে 4 নাম্বারে, 4 নাম্বার কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? 5 নাম্বারে যে মাথাটা টোটালি মিলাই দিয়েছি। 4 নাম্বার, জি ম্যাম। 5 নাম্বার যে মাথাটা টোটালি মিলাইছি। এই জায়গাটা আলো পড়তেছে, দেখতে পারবেন না। আমি ওপর থেকে বুঝবো, ধরে না তো। জি ম্যাম। জি ম্যাম, বুঝে দেন। এই জায়গাটা দেখা যাচ্ছে না, সেজন্য হয়ে গেছে সমস্যাটা। এই জায়গাটা দেখা যাচ্ছে না, না? এই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আমি এইখান থেকে বোঝাই দিই। এবার মনে করেন যে 5 নাম্বারে, এই যে এটা মনে করেন 5 নাম্বারে আছে, হ্যাঁ? এই ঘরে চালতে পারবো। তারপরে 6 নাম্বারে যাওয়ার পরে আমরা কি করবো, 6 দিয়ে এই দাগটাকে ডবল করবো। ঘরে ফুল মাথার কাজটা কিন্তু শেষ। এইটুকু যদি করি, ঘরের উপরের কাজটা শেষ, ঠিক আছে? হুম। আর 6 এসে জি ম্যাম। এইখান থেকে এদিকে সরে আসবো। এই দাগটা হবে, এই দাগটা ছোট হবে, মিডিলের দাগটা শুধু বড় হবে। এখান থেকে এভাবে যাব, আবার এখান থেকে এভাবে আসবো।
এইবার আমি ঘরটাকে আর স্টেপ বাই স্টেপ না, এবার আমি এমনি আঁকবো। এই পর্যন্ত তো আমরা বুঝেছি, প্রথমে দাগটা সোজা করে আগে দিব, তারপর এই যে একটু ছড়াই আসবো। অনেকে একটা ভুল করে কি, খুব এরকম চিকন করে ফেলে, একদম বাদ, এটা হওয়াই যাবে না। এটা আমাদের ছড়ানো থাকবে। বলেছি না আমাদের ত্রিভুজ আঁকা শিখতে হবে, তো এটা একটু ছড়ানো থাকবে, এটা এমন চিকন কখনোই করে ফেলবো না। খুব এই জিনিসটা মাথায় রাখবা, মাথায় রাখবো এই দাগটা নিচে, ওপরের দাগের থেকে যেন নিচের দাগ কখনো ছোট না হয়ে যায়, একটুখানি বড় হোক কিন্তু ছোট যেন না হয়। এখন আমি এইটা এক টানা এবার আঁকবো, আমি তো ভেঙে ভেঙে দেখিয়েছি, এবার আমি এক টানা আঁকবো এটা। আর এই যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের কাছের ঘর, ঠিক আছে, যে ঘরটাকে আমরা কাছ থেকে দেখতে পাই সেটাই। এই যে প্রথমে দাগ সোজা দিয়েছিলাম, ঠিক আছে। এখন মনে করেন এখানে দরজা দিলাম, এই জানালা। এখন এই ঘরের মাপটা যে একবার শিখে যাবে সে কিন্তু পুরো ঘরও আঁকতে পারবে, ঠিক আছে। এখন মনে করেন এই সেম স্টেপটা ব্যবহার করে আমি এটা পুরো ঘর করে দেখাবো, ঠিক আছে, এই সেম জিনিসটা ব্যবহার করে পুরো ঘর করে দেখাবো তাকে। এখন তার জন্য ফার্স্টে আমরা পুরো ঘরটা যখন আঁকবো তখন এই ঘরটা কিন্তু খুব হালকা করে আঁকবো, যেমন আমি হালকা দাগ মানে এই ডটে ডটে বোঝালাম। আমি তো এখানে হালকা করতে পারছি না, তার জন্য আমি ডট দিয়ে দিয়ে বোঝাচ্ছি। হুম হুম আমি ডট দিয়ে নিলাম, হালকা দাগটাকে আমি ডটে নিলাম। এখন আমাদের কাজটা কি দেখেন, এই যে পুরো ঘর যখন আঁকবো, এই যে এখান থেকে এই যে নামিয়ে নামিয়ে দিয়েছি, এই জায়গায় এই দাগটাকে তখন পুরো সোজা না রেখে একটুখানি রাউন্ড করে দিলাম, এইখান থেকে এসে এই যে রাউন্ড ভাবে নেমে যাচ্ছে। ওই যে বলেছিলাম না আমাদের কিছু কার্ভ শেখা দরকার আছে, তার জন্য এই কার্ভ গুলা শেখা প্রয়োজন। ওই আঁকানো আছে তাই দেখছে। এই যে আমাদের ভিতরে এইগুলো থাকছে না। আমার দরকার। চাইলে এই পাশেও দরজা দিতে পারে, আমার কিন্তু সবসময় বাধ্যতামূলক ওইখান থেকে দরজা দিতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে। হুম এই ঘরগুলো কথা জানেন, আমরা রেগুলার বারবার এখান থেকে ও বারান্দা বাড়ি দিয়ে থাকে না অত গ্রামে থাকে না। ঠিক আছে, এখান থেকে আমাদের কোন বারান্দা দিয়ে হ্যাঁ আবার ডবল করে চাল আসবে, মাঝ আমরা বারান্দা দিতে পারবো। বউর সাথে ওর মার মেলে না। আমরা নানা ভাবে আঁকতে, কিন্তু তার জন্য তো আমাদেরকে প্রথমে আগে ঘরের শেপটাকে শিখতে হবে, যেটা আমি প্রথম থেকে দেখিয়েছি। আমি কিন্তু সবসময় যারা আমার ক্লাস করবেন তারা দেখবেন যে আমি একদম জিরো থেকে শেখাই। এখন মনে করেন আমি আমার মধ্যে যারা পারি তাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে, আমি তো পারি তাহলে কেন আমি এগুলো শিখবি, তো আপনাকে একটু কোঅপারেট করতে হবে। কারণ আপনাদের এখানে 80% স্টুডেন্টই মনে করেন ড্রয়িং কি জিনিস টোটালি জানে না। কারণ আজকে আপনারা কেন এটা ভর্তি হতে এসেছেন, নিবন্ধনের জন্য, তাই না। কেউ কিন্তু ড্রয়িং শখের বসে বা হচ্ছে কারোর কি বলবো যে প্রফেশন অন্য কোনো ভাবে জিনিসটাকে নেওয়ার জন্য, অথবা শুধুমাত্র সার্টিফিকেটটা প্রয়োজন এমনটি কিন্তু না। হ্যাঁ আপনাদের সার্টিফিকেটটা কেন প্রয়োজন, প্রত্যেকের নিবন্ধনের জন্য। এখন আপনাদের মনে করেন কালারের আগে সব থেকে যে এখন আমরা যে কাজগুলো করছি এগুলাকে বলা হয় লাইন ড্রয়িং। আমরা কোনো স্কেচও করছি না, কালারও করছি না, তো এটাকে বলা হয় লাইন ড্রয়িং। আপনারা যখন মনে করেন কোনো ভাইবা বা কোনো কিছুতে যাবেন, আপনাদের কিন্তু কালার করতে দিবে না, আপনাদের কাজগুলো দেখবে লাইন ড্রয়িং এর উপরে, তাই না। তো সেই জন্য আমাদের ওই যে শুরুতে যে কাজটা সবসময় দেখিয়েছি, ওই যে লাইন গুলা দেয়া, আর দেখছেন না ওই যে যারা আহ হচ্ছে গান শিখে তারা ওই যে সারেগামা যে রেওয়াজটা করে না, ওই জিনিসগুলা কিন্তু যখন গলাটাকে সাজায়
আপনাকে ওরকম নিজের হাতটাকে আগে সাজাইতে হবে, নিজের হাতটাকে, এগুলো হচ্ছে নিজের হাতের এক্সারসাইজ। ওকে, এই যে দাগগুলো আমি দিয়েছিলাম প্রথম দিনে দেখিয়েছি, ওইগুলো হচ্ছে নিজের হাতের এক্সারসাইজ করতে হবে। খুব খেয়াল রাখতে হবে ছবি আঁকার সময় হাতের কবজি থেকে মুভ করবে বেশি, আমাদের ফুল হাতটা কিন্তু করবে না। আমরা যখনই করব হাতের কবজির থেকে মুভ করতে হবে, কবজির থেকে আমাদের যত সুন্দর মুভ হবে ড্রয়িংটা তত ভালো হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি মনে করি এই যে একটা দাগ দিব, দাগটা কিন্তু এই যে যখন খাতায় কাজ করবেন এখানে তো স্পেস অনেক বড়, আপনার হাতটা নাড়াইতেই হবে, ঠিক আছে? কারণ এইটা কিন্তু ছবি আঁকার জন্য, এটা লেখার জন্য বেশি পারফেক্ট। তো আর আমি এখানে যদি শুধু হাত আঁকাই করি, হাত নাড়াই করি, তাহলে আপনাদের কাছে জিনিসগুলো ছোট হয়ে যাবে, দেখতে প্রবলেম হবে। তার জন্য আমাকে আমার হাত নিচে এখান থেকে এত দূর আমার হাতের এটা যাবে না, ঠিক আছে? সেরকম আপনার ছবি আঁকার সময় যতটুকু পথ আপনার হাতে যেটুকু যাবে সেটা আগে দিবেন, তারপরে প্রয়োজনে তখন হাত সরাবো আমরা, ঠিক আছে? কিন্তু খাতাতে বেশি হাত সরাতে যাবেন না, হাতের কবজি থেকে সরাবেন, কবজিটা এখানে থাকবে। অনেক সময় দেখবেন ছবি আঁকার সময় অনেকে হাতের নিচে এখানে একটা করে টিস্যু পেপার রাখেন, যাদের হচ্ছে গরম অনেক সময় হাত ঘেমে যায়, যাদের হাতটা ঘেমে যায় তারা অনেক সময় টিস্যু পেপার রাখে। টিস্যু পেপার রাখে কেন? আমাদের পেজটাকে ক্লিয়ার রাখার জন্য। আগে করে দিতে ভালো লাগবে। আপনি একটা ছবি আঁকলেন, ছবিটা আঁকার পরে আপনার কালচা কালচা ভাব হয়ে গেল, তখন কি সেটাকে ভালো লাগবে? ছবিটা হবে ছবির মতো। আমরা অনেক সময় আছে না, সুন্দর কিছু দেখে অনেক সময় সুন্দর মানুষ দেখলেও বলি যে ছবির মতো সুন্দর, তাহলে ছবিটাই হচ্ছে আসল সৌন্দর্য। আমাদের প্রথমতই দেখতে হবে চোখে আমাদের পড়ার সঙ্গে সঙ্গে জিনিসটা এক দেখাতেই সুন্দর, ভুল ভ্রান্তি পড়ে। শোনেন, ছবি আঁকার মধ্যে অনেক ভুল হবে। আপনার যখন কোনো টিচার দেখবে, আমি তো ছোট মাপের একজন মানুষ, মনে করেন আমার চোখে তাই কত ভুল পড়বে, কিন্তু আপনাদের যখন কোনো মানুষ দেখবে, কোনো বড় টিচার দেখবে, তাদের চোখে বহুত ভুল পড়বে, কিন্তু তার আগে হচ্ছে কথা আছে না, আগে দর্শনধারী। তো আপনার ছবিটা দেখার সঙ্গে সঙ্গে যেন আগে ভালো লেগে যায়, ঠিক আছে? তার জন্য দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা জায়গায়। একজন মানুষের ক্ষেত্রেও মানুষটা কতটা সাজলো, কতটা কি করলো, কিন্তু পরিপাটি সুন্দর। একজন মানুষ প্রচুর সাজছে বাট তার ড্রেসটা ভালো না, তার সাজটা পরিচ্ছন্ন হয় নাই, তাকে কিন্তু কখনোই দেখতে ভালো লাগবে না। প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ঘরের ক্ষেত্রেও যেরকম, আমাদের ঘরটা নোংরা কিন্তু আমরা ফার্নিচার গুলো ভালো ভালো রাখছি, ভালো লাগবে না। অতএব ছবি আঁকার সময় দেখতে হবে আমার কতটা ক্লিন রাখা যায়। এখন মনে হয় দাগ করতে, আমি তো রাবার দিয়ে মুছে ফেলতেই পারি, কিন্তু হয় না। রাবারটাকে দূরে রেখে আঁকা শিখবো। আমি এই জন্য তো বলেছিলাম খুব হালকা দাগ দেওয়া শিখবো, হালকা দাগটা শিখবো প্রয়োজন নিজের হাতে। এখনো বসে আছেন না, পাশে যদি একটা পেন্সিল থেকে থাকে নিজের হাতে দাগ দেওয়া শুরু করেন, হাতে ব্যথা পাবেন না। ছেলেদের ক্ষেত্রে আলাদা, তাই বলে নিজে ছেলেদের আবার যে ছেলেদের আবার একটু ব্যথা কম লাগে, মেয়েদের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা খুব সুবিধা হয়। দেখা যায় একটু চাপ লাগলেই ব্যথা লাগে। তো দেখতে হবে খুব স্মুথলি দেয়ার, যেটা হাতে বোঝা তেমন না যায়, তাহলে দেখবে যে হালকা করে দাগ দেওয়াটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক, আমার ভাইয়ের সাথে ওই যে টেকু টেকু যেটা বলছিলাম, খাতাতে এমন ভাবে দাগ দিব, খাতার পেছন পেজটাতে যেন বোঝে। যেরকম আমরা লেখার পরে আমাদের খাতার পেছন পেজে একটা হালকা হালকা দাগ দাগ পড়ে যায় না, তাহলে আমি পেছন পেজ বলতে বলতে চাচ্ছি, মনে করেন যে এই পেজে লিখেছি, ঠিক আছে, এই পেজে লিখেছি, ঠিক পেজটা উল্টানোর পরে এই পেজটাতে আমি এমন না যে এই পেজে লিখেছি এই পেজটা উল্টাবো পরের এই পেজে, এটা বলি নাই, কিন্তু বলেছি এখানে লেখার পরে এই পেজে যে দাগটা পড়ছে কিনা। তাহলে একটা পেজের এ পিঠ আর ও পিঠ, প্রথমত হাতের লাইন রেখে প্র্যাকটিসটা ওইটা হইতে হবে। এখন মনে করেন যখন আপনি কমপ্লিটলি আঁকবেন, একটা দৃশ্য আঁকবেন, স্বাভাবিক এপাশ ওপাশ দাগ পড়বে, তখন কিন্তু গাঢ় হবে। তো আমি যেটা বলছি হাতের এক্সারসাইজের জন্য, আমাদের লাইন ড্রয়িং ঠিক করার জন্য সব থেকে স্মুথলি হালকা করে দাগ দিতে হবে। হালকা করে দাগ দেওয়ার অনেকগুলো সুবিধা। মনে করেন যে কেমন দাগ দিবেন আমি বলি, বারবার রাবার কাছে রাখবেন না, রাবার কিন্তু অনেক বড় শত্রু ছবি আঁকার জন্য, এটা মাথায় রাখবেন। এখন মনে হইতে পারে রাবারই তো সবথেকে বড় আপনজন, যে মুছে দিচ্ছে, কিন্তু না। যে আপনার ভুলটাকে চোখে ধরিয়ে দেবে বাস্তব লাইফেও, যে আপনার ভুলটাকে চোখে ধরিয়ে দিবে সেই কিন্তু আপন, কিন্তু যে আপনার ভুলটাকে লুকায় রাখতেছে, সামনে আসতে দিচ্ছে না, আপনি আপনার ভুলটা জানতে পারতেছেন না, সে কিন্তু কখনোই আপনজন না। তার কারণ আপনি সেই ভুলটা কিন্তু রিপিট অ্যান্ড রিপিট করতেই থাকবেন। সেই ঠিক সেরকমটা হচ্ছে রাবারও। একটা রাবার আপনার ভুলটাকে মনে করেন আপনি একটা দাগ দিলেন বাঁকা, তাই না?
এখানে মানে দেখা যায় না ভালো করে। আপনি একটা দাগ দিলেন বাঁকা, আপনার দাগটাকে এই রাবার মুছে দিয়ে ভুলটাকে মুছে দিল, আপনি কিন্তু একটু পরেই ভুলে যাবেন আমার ভুলটা কি ছিল, ভুলে যাবেন কিন্তু। এখন মনে করেন আপনি আরেকটা দাগ দিলেন, তারপরে আরেকটা দাগ দিলেন, আপনার দাগটা এরকম বাঁকা হয়ে গেল, আপনি সঙ্গে সঙ্গে মুছে দিলেন, আপনি কিন্তু ওই মুহূর্তের পর থেকে ভুলে যাবেন যে দাগটা ঠিক কোথায় বাঁকা ছিল, আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় বেঁকে যাচ্ছে, আপনি কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, একটা অঙ্ক করতে পারছি না, মামা বাড়ি দেখা গেল। দাগটাকে এই মনে করেন এটা কলম আনো দিন আমার জন্য। মনে করেন এই যে দাগটা বাঁকা গেছে, আপনি বাঁকা দাগটা রাখবেন, মুছবেন না, রাবারটা দূরে। এখন আপনি চেষ্টা করবেন ওর নিচে আবার দাগ দেওয়া, তখন কিন্তু দাগটা আবার নিচের দিকে বেঁকে আসছে, এটাও মুছবেন না, আপনার দাগটা ওইভাবেই থাকবে। আপনার মনে হচ্ছে এখন আমার এই দাগটাকে সোজা করতে গেলে আমার সোজা হচ্ছে কিনা দেখতে হবে, আপনি এইভাবে ভুলগুলা রাখতে রাখতে আপনি দাগ দিতে দিতে আসবেন, ভুলগুলা রাখতে রাখতে দাগ দিতে আসবেন, দেখবেন আপনার দাগ সোজা হবেই হবে। নিজের ভুলটা নিজে ধরবেন, নিজের ভুল নিজেকে ধরতে হবে। ঠিক এই ঘরটা এখন মনে করেন এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, টোটালি এইভাবে প্র্যাকটিস করবেন। আমাদের বহু চিত্র আঁকতে হবে যেগুলো আমরা আগে হালকা দাগ দিব, আঁকার পরে আর মোছার কোনো অপশনই পাবো না। যেমন মনে করেন আমরা যখন একটা আনারস আঁকবো, জানেন আনারস আঁকার সময় না আমাদের এইভাবে ঘর কেটে নিতে হবে আগে, ঠিক আছে, এইভাবে ঘর কাটার পরে এইখান থেকে আনারসের চোখগুলো আমরা সব তৈরি করবো, দেন কিন্তু আমরা কখনোই এই ভেতরের দাগগুলো আর কোনো মোছার অপশন পাবো না। তার জন্য কি করতে হবে, হালকা করে করে দাগ দিতে হবে আমাদের, যাতে আমাদের ভেতরের দাগগুলো না মুছতে পারলেও যেন আমরা এখানে যে আমরা এই আনারসের চোখগুলো আঁকাবো, ওকে, আমাদের ভেতরের দাগগুলো কিন্তু না মুছতে পারলেও যাতে বোঝা না যায়, এভাবে কিন্তু আনারস এমন অনেক ছবি থাকবে যেখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু হালকা দাগ থাকবে যেটা মোছার কোনো অপশনই আমরা হাতে পাবো না। ওই জন্য হালকা দাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাদের কিন্তু ছবি আঁকা খুব সুবিধা হয়, কেন জানেন, কারণ বাচ্চারা কলমটাকে আগে হাতে পায় না, তো ওদের আমার অনেক ক্ষেত্রে দেখা যায় কি গাঢ় করে দাগ দেওয়া শেখানো লাগে, অনেক জিরোর কোনো বাচ্চা পায় যে স্কুলেও যায় নাই, তার কিন্তু এটা খুব সুবিধা হয় তাকে শেখাইতে, যে যে হালকা করে দাগটা পুষে তারা সুন্দরভাবে দিতে পারে, এটা খুবই প্রয়োজন। আর ওরা হাতে প্রেশারটাও তো দিতে পারে না। এর পাশাপাশি সময় মনে করেন কি আপনার টার্গেট থাকবে আমি এখানে 5টা জিনিস শেখাবো, সেই 5টা জিনিস যেন আপনাকে ওই দিনে ফুল কমপ্লিট থাকে। সময় কম পাচ্ছি এমন না যে আমি একই দিনে একদিন শুধু ঘর শেখাবো, একদিন শুধু গাছ শেখাবো, এটা তো সম্ভব না। সম্ভব কি, তাহলে কি আমি কিছুই শেষ করতে পারবো? পারবো না। এখন আমাদের আপাতত এই যেটুকু ঘর শিখেছি না, এইটুকু ঘর কিন্তু যথেষ্ট, ঠিক আছে। এখন একটা ঘর যখন আমরা শিখে যাব, তারপর আমরা ডাবল ঘর আঁকাটা তুলবো। আমি আছে না ছবির মধ্যে, এখন আমি আবার বলি, এই ডাবল ঘর আঁকতে গেলে খেয়াল রাখতে হবে কোনটা, পরিপ্রেক্ষিত, তাই না? পরিপ্রেক্ষিত ছাড়া ছবি কিন্তু টোটালি ভুল। একটা ছবির পরিপূর্ণ সৌন্দর্য নির্ভর করতেছে কিন্তু অনেকটা পরিপ্রেক্ষিতের পরে। যেমন ধরেন পরিপ্রেক্ষিত কি, এটা নিশ্চয় আমরা অনেকে জানি, তবে আরো একবার বলছি, পরিপ্রেক্ষিত হলো এমন বিষয়টা যে কাছের জিনিস বড় দেখাচ্ছে, দূরের জিনিস ছোট দেখাচ্ছে। দেখেন আমাদের এই ঘরটির মধ্যে কিন্তু পরিপ্রেক্ষিত আছে, ঘরটির মধ্যে কিন্তু পরিপ্রেক্ষিত আছে। এই দাগটা বড় দিয়েছি না, এই দাগটা ছোট, কারণ এইটা হচ্ছে এই ঘরটা কিন্তু আমরা এইখান থেকে দেখছি, তো এইদিকে কিন্তু একটু আমাদের একটু দূর হয়ে গেছে, তাই ওই দিকটা কম। ঘরটা কিন্তু দেখা না, এটা কিন্তু কম বেশি হচ্ছে আমাদের দেখার জন্য, আমরা যেটা দেখবো সেটা আঁকবো। এখন দেখেন একটা ঘর করেছি না, এই ঘরের পেছনে আর একটা ঘর করবো। এখন মনে করেন সেম আর একটা ঘর আমরা করবো। এখন এই ঘরটা হচ্ছে পেছনে, এখন আমি এইখান থেকে একটা দাগ দিয়েছিলাম না, এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে এই ঘরটা কোন পর্যন্ত আসছে, কিন্তু আমাদের তো এটা দরকার নেই।
এটা আমরা মুছে ফেলবি, তাই না? এটা করে, কারণ আমাদের এই ঘরটাই পেছনে দেখা যাচ্ছে, বুঝছেন? এখন মনে করেন আমি এখানে দরজা রাখতাম, তাহলে এই দরজাটা, এবার এই যে কেন দিলাম ইচ্ছা করে, এই দরজাটা কিন্তু এই ঘরের চালের জন্য পুরোটা দেখা যাচ্ছে না, দেখছেন? এইখানে জানালা দিলাম। এখন মনে করেন এই যে যাদের গ্রামের দিকের বাসা, গ্রাম কেন, আমরা শহরে মনে দেখিনি, বিষয়টা এমন না। ওই যে বিচিলি গাদা থাকে না, যাদের বাসায় ধান চাউল উঠে, সেই বিচিলি, এই যে পলির যে এটা একটা ওইকে দিলাম, দেখছেন? আমরা কিন্তু শুধু ঘর রাখতে পারলেও কিন্তু একটা ছোট ছোট দৃশ্য দেখতে অলরেডি হয়ে গেছে।